অনেক পুরনো সময়ের কথা। এক বিশাল সাম্রাজ্য ছিল যার নাম ছিল চন্দ্রগড়। এই সাম্রাজ্যে ছিল উঁচু উঁচু প্রাসাদ, সোনার মিনার আর হীরামুক্তা বসানো দরজা। চারদিকে ছিল ঐশ্বর্য আর জাঁকজমক। এই সাম্রাজ্যের রাজা ছিলেন প্রতাপ সিং। তিনি ছিলেন খুবই নিষ্ঠুর, অহংকারী এবং ভয়ঙ্কর শাসক। রাজ্যের সবাই তাকে ভয় পেত। তার কণ্ঠস্বর এতটাই জোরালো ছিল যে শুনলেই সৈন্যরা পর্যন্ত কেঁপে উঠত। রাজা প্রতাপ সিংয়ের বিশাল প্রাসাদটি ছিল পুরো সাম্রাজ্যের ঠিক মাঝখানে। প্রাসাদের দেয়ালগুলো সাদা মার্বেল দিয়ে তৈরি ছিল। ছাদের ওপর সোনার কলস সবসময় ঝলমল করত। ভেতরে ছিল শত শত ঘর। প্রতিটি ঘরে দামি কার্পেট, রেশমি পর্দা আর চন্দনের কাঠের আসবাবপত্র সাজানো ছিল। দেয়ালে টাঙানো ছিল রাজা মহারাজাদের ছবি, আর চারদিকে ছড়িয়ে ছিল সোনার তৈরি নানা জিনিস। প্রাসাদের সবচেয়ে উঁচু অংশে ছিল রাজার বিশেষ কক্ষ। সেখান থেকে পুরো রাজ্য দেখা যেত। প্রতিদিন সকালে রাজা সেখানে বসে নিজের রাজ্য দেখতেন আর নিজের শক্তির গর্ব করতেন। তার কাছে ছিল ধন, দৌলত, সেনাবাহিনী, সবকিছু। কিন্তু একটি জিনিস ছিল না যা তাকে ভেতরে ভেতরে কষ্ট দিত। তার কোনো সন্তান ছিল না। তার ৩ জন রানী ছিল, কিন্তু কারও গর্ভে সন্তান এলো না। রাজা চাইতেন তার একজন উত্তরাধিকারী থাকুক, যে একদিন এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব নেবে। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই সুখবর আর এলো না। একদিন রাজা তার দরবারে বসেছিলেন। চারপাশে দাঁড়িয়েছিল মন্ত্রী, সেনাপতি আর দরবারীরা। সবাই রাজার আদেশের অপেক্ষায় ছিল। হঠাৎ রাজা তার প্রধানমন্ত্রীকে ডেকে বললেন, প্রধানমন্ত্রীজি, আমার একজন উত্তরাধিকারী দরকার। আমি প্রার্থনা করালাম, দান পুণ্য করলাম, অনেক কিছু করলাম, কিন্তু কিছুই হলো না। এখন আপনি বলুন, আমার কি করা উচিত? প্রধানমন্ত্রী ছিলেন বয়স্ক ও অভিজ্ঞ মানুষ। তিনি মাথা নত করে বললেন, মহারাজ, আমি শুনেছি রাজ্যের সীমানার কাছে একটি জাদুকরী জঙ্গল আছে। সেই জঙ্গলে একটি বিশেষ কবুতর থাকে, যার কাছে অলৌকিক শক্তি আছে। বলা হয় সে যে কারো মনোবাসনা পূরণ করতে পারে। আপনি যদি তাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে হয়তো আপনার ইচ্ছাও পূরণ হতে পারে। রাজা রাগে বললেন, একটা কবুতরের কাছে আমাকে সাহায্য চাইতে হবে? এ কেমন কথা? প্রধানমন্ত্রী ভয়ে ভয়ে বললেন, মহারাজ, সে কোনো সাধারণ কবুতর নয়। তার নাম নীলকণ্ঠ। বলা হয় সে মানুষের রূপও ধারণ করতে পারে। রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আগামীকাল সকালে আমি সৈন্যদের নিয়ে সেই জঙ্গলে যাব। যদি সেই কবুতর সত্যিই জাদুকরী হয়, তাহলে আমি তাকে ধরে ফেলব। পরের সকালে রাজা প্রতাপ সিং 1000 সৈন্য নিয়ে জাদুকরী জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন। পথ ছিল খুব কঠিন। ঘন গাছপালা, উঁচু পাহাড় আর গভীর নদী পার হতে হল। 3 দিন ভ্রমণের পর তারা জঙ্গলের কাছে পৌঁছালে। জঙ্গলটি ছিল ভীষণ ঘন। সূর্যের আলো ঠিকমতো ভেতরে ঢুকতে পারত না। গাছগুলো এত উঁচু ছিল যে মাথা দেখা যেত না। চারদিক থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ ভেসে আসছিল। কিছু সৈন্য ভয় পেয়ে গেল, কিন্তু রাজা তাদের ধমক দিয়ে সামনে যেতে বললেন। জঙ্গলের আরও গভীরে যেতে যেতে পরিবেশ আরও রহস্যময় হয়ে উঠল। রঙিন ফুল, ঝলমলে প্রজাপতি, অদ্ভুত সব পাখি। মনে হচ্ছিল যেন এটা আরেক জগৎ। হঠাৎ তারা এক বিশাল গাছের নিচে এক আশ্চর্য দৃশ্য দেখল। সেখানে বসেছিল একটি কবুতর, কিন্তু সেটা কোনো সাধারণ কবুতর নয়। তার ডানাগুলো রূপার মতো ঝকঝক করছিল। তার চোখ ছিল গাঢ় নীল, যেন হীরার মতো জ্বলছে। সে নড়াচড়া করলেই চারপাশের বাতাসে ছোট ছোট তারার মতো আলো ফুটে উঠছিল। রাজা সঙ্গে সঙ্গে সৈন্যদের বললেন, এই কবুতরটাকে ধরো, আমি একে জীবিত চাই। সৈন্যরা এগিয়ে গেল, কিন্তু তারা হাত বাড়াতেই কবুতরটি ডানা মেলে ধরল। সঙ্গে সঙ্গে এক তীব্র আলো বের হল, আর সব সৈন্য পেছনে ছিটকে পড়ল। তারপর কবুতরটি মানুষের কণ্ঠে বলল, রাজা প্রতাপ সিং, আমাকে ধরার সাহস তুমি কিভাবে পেলে? আমি নীলকণ্ঠ, আমাকে তুমি ধরতে পারবে না। রাজা চমকে গেলেন।
একটি পাখি মানুষের ভাষায় কথা বলছে। তবু নিজের ভয় লুকিয়ে তিনি বললেন, নীলকণ্ঠ, আমি তোমাকে ধরতে আসিনি, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আমার একজন উত্তরাধিকারী দরকার, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? নীলকণ্ঠ গভীর দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে বলল, তুমি নিষ্ঠুর আর অহংকারী, তোমার প্রজারা তোমাকে ভয় পায়, তবুও তুমি সন্তান চাও কেন? তোমার নিষ্ঠুরতা আরো বাড়ানোর জন্য? রাজার রাগ চেপে বসল। তিনি তলোয়ার বের করে বললেন, আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস তোমার হলো কিভাবে? কিন্তু তিনি তলোয়ার চালাতেই নীলকণ্ঠ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরের মুহূর্তে সে এক সুদর্শন যুবকের রূপে রাজার সামনে দাঁড়িয়ে গেল। নীলকণ্ঠ বলল, রাজা, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। রাজা জিজ্ঞেস করলেন, কি শর্ত? নীলকণ্ঠ বলল, আমি তোমাকে একটি কন্যা সন্তান দেব। সে হবে খুব সুন্দর ও গুণবতী, কিন্তু যখন সে 21 বছর বয়সে পৌঁছাবে তখন তোমাকে তার বিয়ে আমার সঙ্গে দিতে হবে। রাজা মনে মনে ভাবলেন, 21 বছর তো অনেক দেরি, ততদিনে অনেক কিছু বদলে যেতে পারে। তিনি রাজি হয়ে গেলেন। তখন নীলকণ্ঠ তার হাত থেকে একটি ঝলমলে নীল পাথর বের করল। পাথরটির ভেতর থেকে আলো বের হচ্ছিল। সে পাথরটি রাজাকে দিয়ে বলল, এই পাথরটি তোমার রানীকে দাও। 3 মাসের মধ্যেই সে গর্ভবতী হবে এবং তার একটি কন্যা সন্তান হবে। কিন্তু মনে রেখো, 21 বছর পর আমি তাকে নিতে আসব। এই কথা বলে নীলকণ্ঠ আবার কবুতরের রূপ নিল এবং উড়ে চলে গেল। রাজা আনন্দে সেই জাদুকরি পাথর নিয়ে প্রাসাদে ফিরে এলেন। ফিরে এসে তিনি পাথরটি তার সবচেয়ে ছোট রানী চন্দ্রলেখাকে দিলেন। রানী চন্দ্রলেখিকা ছিলেন খুব সুন্দর, কোমল আর সহজ সরল স্বভাবের নারী। তিনি পাথরটি হাতে নিতেই এক অদ্ভুত উষ্ণতা অনুভব করলেন। ঠিক 9 মাস পরে রানী চন্দ্রলেখা এক কন্যা সন্তানের জন্ম দিলেন। যেই রাতে শিশুটির জন্ম হল, সারা রাজ্যে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। আকাশের তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠল, বাতাসে ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ল, আর প্রাসাদের উপর এক অপূর্ব রংধনু দেখা দিল। যখন ধাত্রী শিশুটিকে রাজার সামনে এনে দিল, রাজা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। শিশুটি এত সুন্দর ছিল যে তাকে দেখলে মনে হতো কোনো পরী। তার চোখ ছিল বড় বড়, কালো আর উজ্জ্বল। গায়ের রং ছিল দুধের মতো ফর্সা, আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার কপালে ছিল একটি ছোট চিহ্ন যা চাঁদের মতো ঝলমল করছিল। রাজা আনন্দে তার নাম রাখলেন রাজকুমারী চাঁদনী। সারা রাজ্যে উৎসব শুরু হয়ে গো। গরিবদের দান করা হলো, মানুষকে মিষ্টি বিতরণ করা হলো। রাজা 3 দিন ধরে উৎসব পালনের আদেশ দিলেন। কিন্তু রানী চন্দ্রলেখার মনে ভয় বাসা বাঁধল। তিনি জানতেন 21 বছর পরে কি হতে পারে। চাঁদনী ধীরে ধীরে বড় হতে লাগল। যতই সে বড় হচ্ছিল ততই তার সৌন্দর্য বাড়ছিল। কিন্তু শুধু সৌন্দর্যই নয়, তার ভেতরে ছিল জাদুকরী শক্তিও। সে যখন কোনো গাছ ছুঁয়ে দিত, সঙ্গে সঙ্গে সেই গাছ ফুলে ভরে যেত। সে যখন গান গাইত, আশেপাশের পাখিরা তার সঙ্গে গান ধরত। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে মানুষের মনের কথা বুঝতে পারত। একবার যখন চাঁদনীর বয়স মাত্র 10 বছর, এক ব্যবসায়ী দরবারে এসে রাজাকে বলল যে তার সব মাল চুরি হয়ে গেছে। সে সাহায্য চাইছিল। হঠাৎ ছোট্ট চাঁদনী সামনে এসে বলল, বাবা, এই লোকটা মিথ্যে বলছে, এর কোনো মাল চুরি হয়নি, এটা আপনাকে ঠকিয়ে টাকা নিতে চায়। সবাই অবাক হয়ে গেল। রাজার আদেশে তদন্ত করা হলো। দেখা গেল সত্যিই ব্যবসায়ীটি মিথ্যা বলছিল। সেদিনের পর রাজা বুঝলেন তার মেয়ে সত্যিই বিশেষ, সে মিথ্যা ধরে ফেলতে পারে। সময় দ্রুত কেটে যেতে লাগল। চাঁদনী বড় হতে লাগল। তাকে লেখাপড়া, সঙ্গীত, নৃত্য, যুদ্ধবিদ্যা সব শেখানো হলো। সে সব কিছুতেই পারদর্শী ছিল। কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তার দয়ালু মন। সে প্রাসাদ থেকে বের হয়ে গরিবদের সাহায্য করত, তাদের কষ্টের কথা শুনত, বাবার কাছে তাদের জন্য সাহায্য চাইত।
ধীরে ধীরে সারা রাজ্যে তার নাম ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগল, রাজকুমারী চাঁদনী খুবই দয়ালু, সে সবার সাহায্য করে। কিন্তু রাজা প্রতাপ সিংয়ের স্বভাব বদলাল না। তিনি আগের মতোই নিষ্ঠুর রইলেন, শুধু মেয়ের সামনে একটু নরম হতেন। এভাবেই চাঁদনী 15, 16, 17, 18 করে বড় হতে থাকল। দূর দূরান্ত থেকে রাজপুত্ররা তাকে দেখতে আসত, সবাই তাকে বিয়ে করতে চাইত। কিন্তু রাজা কাউকেই অনুমতি দিতেন না, কারণ তিনি নীলকণ্ঠের সঙ্গে করা চুক্তির কথা ভুলতে পারেননি। চাঁদনীর বয়স যখন 19, তখন সে একদিন প্রাসাদের বাগানে হাঁটছিল। বাগানটি ছিল খুব সুন্দর, রঙিন ফুল, বড় বড় গাছ, আর মাঝখানে এক অপূর্ব ফোয়ারা। হঠাৎ আকাশে এক ঝলকানি দেখা গেল। চাঁদনী ওপরের দিকে তাকিয়ে দেখল এক সুন্দর কবুতর নিচে নেমে আসছে। কবুতরটির ডানাগুলো রূপার মতো ঝলমল করছিল। চাঁদনী অবাক হয়ে বলল, তুমি কত সুন্দর, আমি আগে কখনো এমন কবুতর দেখিনি। হঠাৎ কবুতরটি মানুষের রূপ নিল। চাঁদনী ভয় পেয়ে পিছিয়ে গেল। তখন যুবকটি বলল, ভয় পেও না রাজকুমারী চাঁদনী, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার নাম নীলকণ্ঠ। চাঁদনী বিস্ময়ে বলল, তুমি কে, আর তুমি কবুতর থেকে মানুষ হলে কিভাবে? নীলকণ্ঠ ধীরে ধীরে সব খুলে বলল, তার বাবার সঙ্গে চুক্তির কথা, তার জাদুর কারণে চাঁদনীর জন্ম, আর 21 বছর পূর্ণ হলে তাকে বিয়ে করার প্রতিশ্রুতির কথা। চাঁদনী হতবাক হয়ে গেল, তার চোখে পানি চলে এলো। সে দৌড়ে বাবার কাছে গিয়ে সব বলল। রাজা ও রানী দুজনেই আতঙ্কিত হয়ে পড়লেন। রাজা রাগে বললেন, আমি আমার মেয়েকে দেব না, আমি নীলকণ্ঠের সঙ্গে যুদ্ধ করব। কিন্তু চাঁদনী বুঝতে পারছিল এটা সাধারণ কোনো যুদ্ধ নয়। রাজা মন্ত্রীদের ডাকলেন। কেউ বলল চাঁদনীকে দূর দেশে পাঠিয়ে দিতে, কেউ বলল চুক্তি ভাঙতে। কিন্তু চাঁদনী বলল, আমি পালাবো না, আমি নীলকণ্ঠের সঙ্গে কথা বলতে চাই। যদি তার উদ্দেশ্য খারাপ হয় আমি বুঝে যাব। অবশেষে রাজারানী রাজি হলেন। সেই রাতে চাঁদনী বাগানে গিয়ে ডাকল, নীলকণ্ঠ, যদি তুমি আমাকে শুনতে পাও তাহলে এসো, আমার তোমার সঙ্গে কথা আছে। কিছুক্ষণ পর পরিচিত আলো দেখা দিল। নীলকণ্ঠ এলো। চাঁদনী সরাসরি জিজ্ঞেস করল, তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? নীলকণ্ঠ গভীর কণ্ঠে বলল, আমি শত শত বছর ধরে একা, আমি পুরো মানুষও নই, পুরো পাখিও নই। আমি সবসময় এমন কাউকে খুঁজেছি যে আমাকে বুঝবে। তুমি আমার জাদু থেকে জন্মেছ, তোমার ভেতরেও সেই শক্তি আছে, তুমি আমাকে বুঝতে পারবে। চাঁদনী জিজ্ঞেস করল, আমি যদি তোমাকে বিয়ে করতে অস্বীকার করি? নীলকণ্ঠ বলল, তাহলে জাদুকরি নিয়মে তোমার বাবাকে শাস্তি পেতে হবে, রাজ্য ধ্বংস হবে, আর তুমি তোমার সব জাদুকরি শক্তি হারাবে। এই কথা শুনে চাঁদনী ভয় পেয়ে গেল। তখন নীলকণ্ঠ বলল, কিন্তু আমি তোমাকে জোর করতে চাই না, আমাকে 1 বছর সময় দাও। এই 1 বছরে আমি তোমাকে আমার জগৎ দেখাবো, নিজের সম্পর্কে সব বলবো। 1 বছর পরও যদি তুমি আমাকে না চাও, তাহলে আমি নিজেই চুক্তি ভেঙে দেব, তোমার পরিবারকে কোনো শাস্তি দেব না। চাঁদনী বিস্ময়ে তাকিয়ে রইল। শেষে সে বলল, ঠিক আছে, আমি রাজি। পরদিন নীলকণ্ঠ মানুষের রূপে প্রাসাদে এলো। চাঁদনীও প্রস্তুত ছিল। নীলকণ্ঠ তার হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরো। চাঁদনী হাত ধরতেই এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল। নীলকণ্ঠ বলল, চোখ বন্ধ করো। চাঁদনী চোখ বন্ধ করল। তার মনে হল সে যেন আকাশে উঠছে। কিছুক্ষণ পর নীলকণ্ঠ বলল, এখন চোখ খোলো। চাঁদনী চোখ খুলে দেখল তারা মেঘের ওপর। নীলকণ্ঠ তখন আধা মানুষ আধা কবুতরের রূপে ছিল। তার পিঠ থেকে বের হয়েছিল বিশাল রূপালী ডানা। অবশেষে তারা এক উঁচু পাহাড়ের চূড়ায় নামল। সেখানে ছিল একটি ছোট সুন্দর কাঠের ঘর, চারপাশে ফুলে ভরা। নীলকণ্ঠ বলল, এটাই আমার বাড়ি। চাঁদনী অবাক হয়ে চারদিক দেখল। সেই দিন থেকেই শুরু হলো তাদের একসাথে সময় কাটানো। নীলকণ্ঠ চাঁদনীকে জাদুকরি ফল খেতে দিল, জাদুর ঝিল দেখালো, পশু পাখির ভাষা শেখালো,
আকাশে উড়ে বেড়ালো, জোনাকির গুহায় নিয়ে গেল। চাঁদনী বুঝতে শুরু করল নীলকণ্ঠ খারাপ নয়, বরং সে খুব একা, খুব কোমল আর গভীর মনের একজন সত্তা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব জন্ম নিল। একদিন চাঁদনী জাদুকরি ঝিলের পানিতে নিজের ভবিষ্যৎ দেখল। সে দেখল এক সুন্দর প্রাসাদ, তার পাশে নীলকণ্ঠ, আর তাদের কোলে এক ছোট্ট শিশু। চাঁদনীর গাল লাল হয়ে গেল। একদিন নীলকণ্ঠ তার আসল গল্প বলল। সে বলল, আমি একসময় মানুষ ছিলাম। আমি ছিলাম এক রাজপুত্র। আমার নাম ছিল নীল। তার রাজ্যে এক ভয়ঙ্কর জাদুকরী মোহিনী আক্রমণ করেছিল। সে নীলের বাবাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রাজা রাজি হননি। রাগে মোহিনী রাজা রানীকে হত্যা করে রাজ্য ধ্বংস করে দেয়। তারপর নীলের ওপর অভিশাপ দেয় সে আধা মানুষ আধা কবুতর হয়ে যায়। মোহিনী বলেছিল, যদি কোনো মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসে এবং তোমাকে পুরোপুরি গ্রহণ করে, তবেই এই অভিশাপ ভাঙবে। চাঁদনী গল্প শুনে খুব কষ্ট পেল। দিন যেতে লাগল। 3 মাস, 4 মাস, 6 মাস। চাঁদনী ও নীলকণ্ঠের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর ভালোবাসায় রূপ নিতে লাগল। চাঁদনী তার বাবা মার কাছে গেল, তাদের সব বলল। রানী বুঝতে পারলেন মেয়ের মনে শুধু মায়া নয়, ভালোবাসাও জন্ম নিচ্ছে। চাঁদনী নিজেও ধীরে ধীরে সেটা উপলব্ধি করতে লাগল। একদিন তারা জঙ্গলে হাঁটছিল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ঝড় শুরু হলো। তারপর আকাশ থেকে নেমে এলো এক কালো ছায়া। সে আর কেউ নয়, মোহিনী। মোহিনী হেসে বলল, তো নীলকণ্ঠ, তুমি একটা মেয়ে খুঁজে পেয়েছ? তুমি ভাবছ সে তোমার অভিশাপ ভাঙবে? সে চাঁদনীকে আক্রমণ করতে গেল, কিন্তু নীলকণ্ঠ চাঁদনীকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হল। তার ডানাগুলো থেকে রক্ত বের হতে লাগল। তখন চাঁদনীর কপালের চাঁদের চিহ্ন তীব্রভাবে জ্বলে উঠল। তার ভেতরে জাদুকরী শক্তি জেগে উঠল। সে সাদা আলো ছুঁড়ে মোহিনীর আক্রমণ ঠেকিয়ে দিল। মোহিনী অবাক হয়ে গেল। শেষে সে পালিয়ে গেল। চাঁদনী আহত নীলকণ্ঠকে বাড়ি নিয়ে গেল। রাতভর তার যত্ন করল। সকালে নীলকণ্ঠ বলল, আমি তোমাকে ভালোবাসি চাঁদনী। চাঁদনীর চোখে জল এসে গেল। সে বলল, আমিও তোমাকে ভালোবাসি। কাল যখন তুমি আহত হয়েছিলে, মনে হয়েছিল আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তারা একে অপরকে জড়িয়ে ধরল। তারপর যখন তাদের ভালোবাসা সত্যি হয়ে উঠল, তখন হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। নীলকণ্ঠের শরীর থেকে সাদা আলো বের হল। তার ডানাগুলো অদৃশ্য হয়ে গেল। সে পুরোপুরি মানুষের রূপে ফিরে এলো। অভিশাপ ভেঙে গেছে। চাঁদনী ও নীলকণ্ঠ প্রাসাদে ফিরে এলো। রাজা ও রানী তাকে পুরো মানুষের রূপে দেখে অবাক হয়ে গেলেন। নীলকণ্ঠ মাথা নত করে বলল, মহারাজ, আমি রাজকুমারী চাঁদনীর সঙ্গে বিবাহ করতে চাই। রাজা চাঁদনীর দিকে তাকালেন। চাঁদনী হাসি মুখে বলল, আমি নীলকণ্ঠকে ভালোবাসি। রাজা রানী আনন্দে তাদের আশীর্বাদ করলেন। তারপর শুরু হলো এক মহা রাজকীয় বিয়ে। প্রাসাদ সাজানো হলো ফুল, আলো আর সঙ্গীতে। চাঁদনী লাল শাড়ি পরল, নীলকণ্ঠ রাজকীয় পোশাকে এলো। বিয়ে হয়ে গেল ধুমধাম করে। বিয়ের পর চাঁদনী ও নীলকণ্ঠ নিজেদের জন্য একটি নতুন রাজ্য স্থাপন করল। সেই রাজ্যের নাম রাখা হল চাঁদনীপুর। এটি ছিল এক জাদুকরী রাজ্য। এখানে গাছগুলো সোনার ফল দিত, নদীগুলো সবসময় পরিষ্কার থাকত, প্রাণীরা মানুষের বন্ধু ছিল। এখানে কোনো দুঃখ, রোগ বা অভাব ছিল না। চাঁদনী তার জাদুকরী শক্তি দিয়ে অসুস্থদের সুস্থ করত, গরিবদের সাহায্য করত। নীলকণ্ঠ তার শক্তি দিয়ে রাজ্যকে সুন্দর রাখত। 1 বছর পর তাদের একটি ছেলে জন্ম নিল। তার নাম রাখা হল তারক। রাজা প্রতাপ সিং ও রানী চন্দ্রলেখা প্রায়ই চাঁদনীপুরে আসতেন। নাতিকে দেখে তাদের মন ভরে যেত। কিছু বছর পর মোহিনী আবার ফিরল, কিন্তু এবার সে যুদ্ধ করতে আসেনি। সে দেখল সত্যিকারের ভালোবাসা কিভাবে এক অভিশাপ ভেঙে দিতে পারে। তার হৃদয়ও গলে গেল।
এভাবেই জাদুকরী কবুতর নীলকণ্ঠ ও রাজকুমারী চাঁদনীর গল্প সুখ, শান্তি আর ভালোবাসার মধ্য দিয়ে শেষ হল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব